গুমের তদন্ত করবে পুলিশ। প্রতিকার এবং প্রতিরোধ আইনের খসড়া চূড়ান্ত। বিচারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন মানবাধিকার কর্মীদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ভারত। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গঙ্গা চুক্তি বাস্তবায়নের চেষ্টা। থামছেই না মানব পাচার। মাদারীপুরে এক যুগে প্রাণ গেছে শতাধিক তরুণের। নিঃস্ব বহু পরিবার, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে আফ্রিকা ঘুরে আসছে জ্বালানিবাহী জাহাজ। খরচ বেড়েছে $50 লাখ। আমদানি ব্যয় আরও বাড়ার শঙ্কা। ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান হামলা। ইরাকে মার্কিন সৌদির যৌথ আক্রমণে তেহরানের 4 সামরিক উপদেষ্টা সহ 20 জন নিহত। ক্যাপ্টেন্সি থেকে বাদ মেহেদী মিরাজ। ওয়ানডে এবং টি-20 অধিনায়ক লিটন। টেস্টের নেতৃত্বে শান্ত। আপনারা দেখছেন স্টার নিউজ। স্বাগত জানাচ্ছি তাসফিয়া তামান্না। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। পুলিশ বাহিনী দিয়ে গুমের তদন্ত করতে চায় সরকার। এমনকি গুম প্রতিরোধ প্রস্তাবিত আইনের খসড়াও চূড়ান্ত হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, রাষ্ট্রীয় আরও একটি বাহিনীকে দিয়ে কখনোই গুমের স্বাধীন তদন্ত সম্ভব নয়। প্রশ্ন তোলেন বিচারের আন্তরিকতা নিয়েও। এদিকে আইনের খসড়ার উপর মতামত দিতে গিয়ে মাত্র একদিন সময় দেয়াকে প্রহসনমূলক আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সাবির আহমেদের প্রতিবেদন। আওয়ামী লীগের শাসনামলে গুমের ভয়াবহতা ও নির্মমতার চিত্র উঠে এসেছে ভুক্তভোগীদের নানা সময়ের বর্ণনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ভুক্তভোগী ও স্বজনদের ডেকে শুনেছেন করুণ আর্তনাদ। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো। আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম না আমার বাবার কবর। বাংলাদেশ সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য বলছে, 2009 থেকে 2024 পর্যন্ত 1569টি গুমের ঘটনা ঘটেছে, যার মধ্যে 96% রাজনৈতিক ভিকটিম। জুলাই পরবর্তী সময়ে গুম প্রতিরোধে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশ বাতিল করে নতুন আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়ায় প্রচলিত ফৌজদারি মামলার মতো পুলিশকে দিয়ে গুমের মামলারও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুমের ঘটনাটা কি ঘটে? অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীগুলি এই ঘটনাগুলির সাথে যুক্ত। পুলিশের পক্ষে পুলিশের নিজস্ব সদস্য বা অন্য গোয়েন্দা সংস্থা অথবা সেনাবাহিনীর যারা এটার সাথে যুক্ত থাকেন অন্য বাহিনীতে কর্মরত অবস্থায়, তাদের ব্যাপারে তদন্ত করার নজিরও দেখি নাই এবং সম্ভবও না। হাসিনা রেজিমে গুমের সাথে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসার জড়িত ছিল। তো বাংলাদেশে ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে, বড় বড় সেনা কর্মকর্তারা জড়িত হয়ে পড়ে, তো পুলিশের ওই অফিসারের কোনো ক্ষমতা আছে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলি নেওয়া বা তাদের জিজ্ঞাসাবাদ করা। গুমের আলামত নষ্ট করলে তার শাস্তি 7 বছর থাকলেও বর্তমান আইনে তা 5 বছর করা হয়েছে। তাই গুম প্রতিরোধে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। আইনে পুলিশ চার্জশিট দেওয়ার অধিকারী, ইনভেস্টিগেশন অধিকারী। আইনের যদি আপনি একটু এক্সটেন্ড করেন, আইনে যদি ক্ষমতা দিয়ে দেন মানবাধিকার কমিশন হোক বা কোনো একটা বডিকে, সেটি তো ফাংশন করতে পারে। এবং পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কালচার থেকে তো আমরা সরে আসছি, এটা বলার সুযোগ নেই। গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ আইনটা, অর্ডিন্যান্সটা তৈরি করছে। সরকারের সদিচ্ছা তো অভাবই, সদিচ্ছার অভাব না হলে তারা ওই অর্ডিন্যান্সটা করলো কেন? এই খসড়া আইনের জন্য একদিনের মধ্যেই জনগণকে মতামত জানাতে আহ্বান জানিয়েছে সরকার। বিষয়টি প্রহসন হিসেবে দেখছে টিআইবি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে আলোচনার মাধ্যমেই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের 1 মাস পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় 1.5 ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে আছে ভারত। মিটিংটা খুবই ভালো হয়েছে। The Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. এ সময় গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলেও জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে এইটা নিয়ে ওদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে, ওইখানটা আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় ওদের মেলামেশা হবে, and like I said, there is no issue which cannot be sorted out. এরপর বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভাটা পড়বে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে বাংলাদেশ। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে আফ্রিকা ঘুরে বাংলাদেশে আসতে হচ্ছে জ্বালানিবাহী জাহাজকে। এতে এক জাহাজেই খরচ বাড়ছে $50 লাখ। পরিস্থিতির উন্নতি না হলে তেল আমদানি ব্যয় আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে হামলার শঙ্কায় জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় অনেক বন্দরে আটকা পড়েছে বাংলাদেশের রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। মধ্যপ্রাচ্যে সংঘাতে হরমুজ প্রণালীর পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধ লোহিত সাগর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিএসসির একটি জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। হামলা থেকে বাঁচতে সুয়েজ খাল হয়ে আফ্রিকা ঘুরে চট্টগ্রামে আসতে জাহাজটির সময় লাগছে প্রায় 50 দিন। পাশাপাশি খরচ বাড়ে অন্তত $50 লাখ। আগে যখন ভিতর থেকে নিয়ে আসতাম তখন কিন্তু আরও কম সময় লাগতো, যেহেতু এখন রেড সি একটু ভিতরে। আপনি জানেন যে জেদ্দা থেকেও বেশ কিছু মাইল উপরে হচ্ছে আপনার ইয়ানবু পোর্টটা, তো সেখান থেকে আনতে প্রায় 12 থেকে 13 দিন আমাদের লাগতো। এখন ইন অ্যাডিশন মোট 30 থেকে 32 দিন এক্সট্রা লাগবে। অ্যারাউন্ড $11.5 থেকে $12 মিলিয়ন মতো আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য লাগতো। আর এটার জন্য ইন অ্যাডিশন হচ্ছে 3.5 থেকে 4.5 মিলিয়নের জন্য। মধ্যপ্রাচ্য থেকে আগে মাত্র 15 দিনে বাংলাদেশে অপরিশোধিত তেল আসলেও এখন হামলার ঝুঁকি এড়াতেই ঘুরপথ বেছে নেওয়া হয়েছে বলে জানায় শিপিং এজেন্ট। অল্টারনেট রুট যেটা আছে ওটা হচ্ছে সুয়েজ ক্যানেল হয়ে, মেডিটেরেনিয়ান সি হয়ে, জিব্রাল্টার স্ট্রেট হয়ে, ওয়েস্ট আফ্রিকা দিয়ে, তারপর আপনার সাউথ আফ্রিকার নিচে যেটা কেপ অফ গুড হোপ আছে ওইটার নিচে দিয়ে তারপর বাংলাদেশে আসতে হবে। এটা কিনা আপনার অ্যাবাউট 48 to 50 ডেজ প্যাসেজ। শুধু তেল নয়, সংঘাতের ফলে এই পথে কন্টেইনারে পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে বিভিন্ন দেশের রপ্তানিবাহী বহু কন্টেইনার। এর মধ্যে যদি আবার রেড সির উপরে নতুন করে আক্রমণ শুরু হয়, সেক্ষেত্রে সুয়েজ খালে যে ছোট ছোট শিপিং কোম্পানিগুলো যাচ্ছে বা তাদের ইনল্যান্ড যে ভেসেলগুলো মুভমেন্ট করছে সেটা যদি বন্ধ হয়ে যায়, তাইলে মোটামুটি শিপিংয়ের উপর একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। পরিস্থিতি মোকাবেলায় তেল আমদানির বিকল্প উৎস সন্ধানের পাশাপাশি পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। এতে খরচের চাপ বাড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতিরোধ কেন্দ্র হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
15 জুলাইয়ের হামলা, মহাসড়ক অবরোধ এবং কারফিউ উপেক্ষা করে আন্দোলনের ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ক্যাম্পাস। কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরু থেকেই উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 2 জুলাই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে আন্দোলন পায় নতুন গতি। এরপর ধারাবাহিক বাংলা ব্লকেট কর্মসূচিতে শুধু ক্যাম্পাস নয়, আন্দোলন ছড়িয়ে পড়ে জাতীয় পর্যায়ে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের হলে ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সেই অনুভূতি, সেই ট্রমা এখনও আমাদেরকে আসলে তাড়া করে এবং খুব হতাশ হব আমাদের উপর যারা আক্রমণ করেছিল তারা যদি এই বিচারিক প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে, তারা যদি পার পেয়ে যায়, তাহলে এর চেয়ে বড় কোনো দুঃখের জায়গা বোধহয় থাকবে না। সেই রাতেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অভিযোগ ওঠে সেখানে আবারও হামলা ও পুলিশি অভিযানে শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিক সহ আহত হন অনেকে। গুলিবিদ্ধ হয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুর এলাহির ডান চোখের দৃষ্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং 2টি গেট ভেঙে তাদের উপর উপর্যুপরি আক্রমণ অব্যাহত ছিল। এই পরিপ্রেক্ষিতে আমি এবং কয়েকজন সহকর্মী, বর্তমান আমাদের মাননীয় উপাচার্য সহ আমরা কয়েকজন সেখানে ছুটে গিয়েছিলাম। একটা চোখ মানুষ মারা গেলে যেমন ক্ষতিপূরণ হয় না, একটা চোখ হারিয়ে গেলে এর ক্ষতিপূরণ হয় না, এটা রিপ্লেসমেন্টেরও সম্ভবও না। যারা একটা চোখ লাগিয়ে সেটাও সম্ভব নয়। শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে ওই রাতে ক্যাম্পাস ছাড়ে ছাত্রলীগ। পুলিশি অভিযান, দমন পীড়ন কিংবা কারফিউ, কোনোটি আন্দোলন থামাতে পারেনি। জুলাইতে যেমন সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে লড়াই করেছি, সেই বৈষম্য দূর করার জন্য যদি আমরা এইভাবে লড়াই করতাম, তাহলে আশা করি যে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে রাজপথে ছিলাম, সেই উদ্দেশ্যটা অনেকাংশেই বাস্তবায়িত হতো। অনেক সাংবাদিক জীবনের রিস্ক নিয়ে হলে ছিল, যেমন আমি নিজেও একটি হলের ভেতরে ছিলাম প্রায় 7 থেকে 8 দিন, যখন ক্যাম্পাসে শূন্য ছিল। তো জাহাঙ্গীরনগরে আন্দোলনে সাংবাদিকদের যে একটা ভূমিকা ছিল সেটা আসলে অনস্বীকার্য। আমার একেবারে ছাত্র অবস্থা থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে যুক্ত থেকেছি, 90-এর দশকে রাজপথে থেকেছি। তো এই যে ন্যায় প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা, এটা যেমন নিজের ছিল, তেমনি যারা ন্যায় প্রতিষ্ঠার সাথে থাকেন তাদের প্রতি এক ধরনের সমর্থন সবসময় থাকে, তারা যেই দলেরই হন না কেন। সাহস, ঐক্য আর আত্মত্যাগের যে ইতিহাস 2024 সালের জুলাইয়ে এই ক্যাম্পাস রচনা করেছিল, তা গণ অভ্যুত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জামালপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সহিংসতার জড়িত থাকার ছবি, ভিডিও সহ বিভিন্ন প্রমাণ থাকার পরেও তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন জুলাই যোদ্ধাদের। গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে, দাবি পুলিশের। 24-এর 3 আগস্ট জামালপুর নতুন হাই স্কুল মোড়ে ছাত্র জনতার উপর প্রকাশ্যে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সদর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সহ জেলার শীর্ষ নেতাকর্মীদের। সদর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার হলেও এখনও বেশিরভাগ রাঘব বোয়াল ধরাছোঁয়ার বাইরে। এতে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপি ও জুলাই যোদ্ধারা। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, যারা আমাদের এই অতর্কিত হামলার নির্দেশদাতা ছিল তাদেরকে অতি দ্রুত যেভাবে হোক বাংলাদেশে ফিরিয়ে এনে অথবা যেভাবে হোক তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। যারা জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের সহযোদ্ধা ছিল আমাদের সাথে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যারা পর্দার আড়াল থেকে হত্যার নির্দেশ দিয়েছিল তাদেরকে যেন অতি দ্রুতই আইনের আওতায় আনা হোক। মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এই জুলাই যোদ্ধাদের যারা আক্রমণ করেছে তারা এখনো বিভিন্নভাবে বিভিন্ন রূপে সক্রিয় হয়ে সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে। কিন্তু যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিচার প্রক্রিয়াটা এখনো সন্তোষজনক পর্যায়ে জামালপুরে যায় নাই। মামলায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আসামির ক্ষেত্রে আমরা কোনো ক্যাটাগরাইজ করছি না, আমরা প্রত্যেকেই বড় যারা আছে তারা সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। অনেকের ক্ষেত্রে আমরা তথ্য হয়তো এখন পাচ্ছি না, ভবিষ্যতে যখনই পাবো সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নেব। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জামালপুরে 29টি মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার প্রায় 1000 আসামি।
ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়েছেন শত শত পরিবার। কেউ ফিরেছেন বন্দি জীবন, আর কেউ ঋণের বোঝা নিয়ে। কেউ প্রাণ হারিয়েছেন ভূমধ্যসাগরে, আবার অনেকের খোঁজ আজও মেলেনি। তবু থামছে না মানব পাচার। গত এক যুগে শুধু মাদারীপুর থেকেই প্রাণ গেছে শতাধিক তরুণের। পুলিশের দাবি, চক্রের মূল হোতারা বিদেশে অবস্থান করায় তাদের আইনের আওতায় আনা কঠিন। মাদারীপুরের আজিজুল শেখ আখের রস বিক্রি করে চলত ছোট্ট সংসার। স্বপ্ন ছিল একদিন ইতালি গিয়ে ভাগ্য বদলাবেন। সেই স্বপ্নই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। দালালের কথায় ভিটেমাটি বিক্রি করে জোগাড় করেন 12 লাখ টাকা, কিন্তু ইতালির বদলে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ার বেনগাজিতে। সেখানে আরও 10 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। শেষ পর্যন্ত লিবিয়া পুলিশের অভিযানে উদ্ধার হলেও 8 মাস কাটাতে হয় কারাগারে। দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু সঙ্গে নিয়ে ফিরেছেন 14 লাখ টাকার দেনা আর ভেঙে যাওয়া এক জীবনের স্বপ্ন। আমার বাবাকে কিছু নয়, চাষ করতেছি, আমার জীবন চলতেছে। রাজৈরের সোহেল রানার পরিবারের অপেক্ষা আরও দীর্ঘ, আরও বেদনাদায়ক। ছেলেকে ইতালি পাঠানোর আশায় দালালদের হাতে তুলে দেওয়া হয়েছিল 57 লাখ টাকা, কিন্তু সেই টাকা ফেরত পায়নি পরিবার, ফেরেননি সোহেলও। পরিবারের অভিযোগ, ইতালিতে থাকা বাংলাদেশি দালাল চান্দু মোল্লা এখন উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন তাদেরই। প্রথমে 22 লাখ, পরে নিতে 57 লাখ পর্যন্ত নিচ্ছে টাকা। নেওয়ার পরে এখন ওই যে গত মাসের 7 তারিখ থেকে ওর কোনো খবর পাইতেছি না, কোথাও আছে কামলে আছে, কোনো খবর পাইনি। একটা ছেলে একটা মেয়ে থেকে গেছে, বউ আছে, ওরা বাবাকে দেখে। আমি চাই যে ওরা দেখে আর বাবা আছে। এমন গল্প শুধু আজিজুল বা সোহেলের নয়। পুলিশ বলছে দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটকে আছেন 2 শতাধিক বাংলাদেশি। নিখোঁজের তালিকাও দীর্ঘ, আর গত এক যুগে প্রাণ গেছে শতাধিক তরুণের। বেশিরভাগ মানুষ মাদারীপুরে ডাই হার্ড যে আমার কাউকে না কাউকে ইতালিতে পাঠাতে হবে, তাছাড়া আমার ফ্যামিলি স্ট্যাটাস থাকতেছে না। এই যে জেল, এটা ভাই থাকা যাবে আগে জীবন, তারপরে ফ্যামিলি স্ট্যাটাস বা টাকা। আইনজীবীদের মতে মানব পাচার চক্রের মূল হোতাদের বিচারের আওতায় আনতে প্রয়োজন কার্যকর তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতা। তদন্ত রিপোর্টের দুর্বলতা, মামলা পরিচালনা করার আইনকানুন প্রয়োগের দুর্বলতা, অনেক সময় দেখা গেছে আপনার আলামত উপস্থাপন হয়নি। সাজা দেওয়ায় কিন্তু অপরাধ ঠেকানো যায় না, মানুষের সচেতনতার প্রশ্ন আছে। পুলিশের তথ্য বলছে, গত 14 বছরে মাদারীপুরে মানব পাচারের মামলা হয়েছে 750। এজাহারভুক্ত আসামি 1500-এরও বেশি। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন 5 শতাধিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ফেসবুকে মোটা বেতনের চাকরির বিজ্ঞাপন। বিদেশে গিয়ে নতুন জীবনের স্বপ্ন, কিন্তু সেখানে পৌঁছা মাত্র কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, আটকে রাখা হয় অজ্ঞাত কোনো স্থানে। এরপর শুরু হয় নির্যাতন, ইচ্ছার বিরুদ্ধে করানো হয় কাজ, চালাতে হয় অনলাইন প্রতারণা। ভুয়া চাকরির ফাঁদে ফেলে মানুষকে দাসে পরিণত করার অহরহ ঘটনা রয়েছে পুরো বিশ্বজুড়ে। এই অবস্থায় চাকরির প্রস্তাব এবং পর্যটন ভিসায় ভ্রমণের অনুরোধে সতর্কতার পরামর্শ জাতিসংঘের। উঁচু দেয়াল, উপরে কাঁটাতারের বেড়া। এই কম্পাউন্ডের ভেতরেই রয়েছে সারি সারি দালান, নির্মাণাধীন ভবন। এখানকারই একটি ভবনে চলত অনলাইন প্রতারণার কাজ। ভুয়া পুলিশ সহ নানা পরিচয়ে প্রতারণা করতে হতো পর্নপেন আইমহুন নামের থাইল্যান্ডের এই তরুণীকে। কেমন করে তিনি মানব পাচারকারীদের হাতে পড়েছিলেন? মূলত ফেসবুকে ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর পদে মোটা বেতনের চাকরির বিজ্ঞাপন দেখেছিলেন পর্নপেন। সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে সীমান্ত পেরিয়ে পৌঁছেছিলেন পার্শ্ববর্তী কম্বোডিয়ায়। সেখানে আটকে রেখে বাধ্য করা হয় পুলিশের পরিচয়ে অনলাইন প্রতারণা চালাতে। টার্গেট পূরণ না করতে পারলে চালানো হতো নির্যাতন। প্রতারণার জন্য বানানো হতো নকল থানা। প্রযুক্তির মাধ্যমে চেহারা পরিবর্তন করে ভিডিও কলে দেখানো হতো আসল পুলিশের ছবি। মানুষের কাছে ফোন দিতে হতো অর্থ পাচার ও মাদক নিয়ে। প্রতারণার সবটাই ছিল সাজানো নাটক। প্রথম দিন আমি বুঝতে পারি আমি একটা অপরাধে জড়িয়ে পড়েছি। ওটা আসলে একটি নরক। কেউ ভাগ্যক্রমে বের হতে পারলেও অনেকেই ফিরতে পারেনি। থাই পুলিশ বলছে এই প্রতারণা চক্র চীনের। শুধু পর্নপেনই নন, বিশ্বজুড়ে এই রকম ফাঁদে পড়ে মানব পাচারের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। বিষয়টি নিয়ে সতর্ক করে আসছে জাতিসংঘ।
ভুয়া চাকরির প্রস্তাব মানব পাচারের কারণ হতে পারে। উচ্চ বেতনের প্রতিশ্রুতি, চাকরির অস্পষ্ট বিবরণ অথবা পর্যটক ভিসায় ভ্রমণের অনুরোধ, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। এর আগে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODCর প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী 2022 সালে বিশ্বজুড়ে অন্তত 69,627 জন মানব পাচারের শিকার হয়েছেন। তবে সংস্থাটি বলছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। বিশ্লেষকদের মতে দারিদ্র্য, বেকারত্ব, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন এসবই মানব পাচারের প্রধান কারণ। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ, ভুয়া রিক্রুটিং এজেন্সি ও অনলাইন চাকরির বিজ্ঞাপনকে সবচেয়ে বেশি ব্যবহার করছে পাচারকারীরা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। নির্মাণের অল্প সময়েই খসে পড়েছে সেতুর খোয়া, বেরিয়ে পড়েছে জং ধরা রড। এরই মাঝে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী ভারী যানবাহন। রাঙামাটির আসাম বস্তি সেতুটির সংস্কারে 3 বছরে ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের উপর দায় দিচ্ছেন LGED। মিশু মল্লিকের তথ্যছবিতে প্রতিবেদন। আঙুলের টানেই উঠে আসছে সেতুর খোয়া, বেরিয়ে পড়ছে জং ধরা রড। এর উপর দিয়ে চলছে ভারী যানবাহন। এমন অবস্থা রাঙামাটির আসাম বস্তি সেতু। জেলা সদরে যেতে কাপ্তাই সহ আশেপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন ব্যবহার করেন এই সেতু। নির্মাণের 2 দশক না পেরোতেই খসে পড়ছে সেতুর বিভিন্ন অংশ। এতে ভারী যানবাহন চলাচলের সময় অনুভূত হচ্ছে তীব্র কম্পন। গত 3 বছরে একাধিকবার সংস্কার করা হলেও ফিরছে আগের অবস্থানে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এখানে বড় গাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু এটার একটা সৃষ্টি হয়, কম্পো সৃষ্টি হয়। অনেক সময় আমরা গাড়ি ব্রেক করে স্টুডেন্ট নামে দিয়ে আমরা গাড়িগুলো পার করাতে হয়, কারণ বর্তমান ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। নর্মালি গাড়িতে না থাকা অবস্থায় যদি এখানে দাঁড়াই, কোনো ভারী যানবাহন গেলে আমরা এটা কমফর্ট অনুভব করতে পারি। 20 বছর হয় না এই ব্রিজটি হয়েছে, এটা কেন বারবার আপনার সংস্কার করতে হবে? সেতুর এমন অবস্থায় জলবায়ুর ওপর দায় চাপিয়ে LGEDর কর্মকর্তার দাবি, চেষ্টা চলছে রেট্রোফিটিং এর মাধ্যমে সমস্যা সমাধানের। আমাদের ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি অত ভালো ছিল না, সত্যি কথা যেটা। আর হয়তো এখন আমাদের যে ধরনের ওয়ার্কম্যানশিপ আমরা যেভাবে ইনশিওর করা ট্রাই করি, ওই সময়টা আসলে ওইভাবে এটা বললে লাভ নাই, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। ওয়ার্কম্যানশিপ অনেক ক্ষেত্রে হয়তো সেটা দুর্বল থাকতে পারে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেখানে ওয়েদারিং ইফেক্ট এবং পরিবেশগত কিছু ব্যাপার এখানে কাজ করেছে, যার জন্য আসলে আমাদের এই রিট্রোফিটিং এর এই জিনিসটার প্রয়োজন হয়েছে। 2006 সালে নির্মিত আসাম বস্তি সেতুটির সংস্কারে গত 3 বছরে ব্যয় হয়েছে 1,80 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জবাবে ইরানের শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাতে এই হামলা শুরু হয়। এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর আগের দিনের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর দক্ষিণ ইরানের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশমদ্বীপ, বন্দর আব্বাস, বুশেহর, আবাদন, কিশ এবং আবু মুসা দ্বীপে হামলার খবর পাওয়া গেছে। তবে সিরিক শহরে কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের যৌথ হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর 20 জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আহতও হয়েছেন 32 জন। একই হামলায় 4 জন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইরানি গণমাধ্যম। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র সংবরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেওয়া পাইলট জোন পরিকল্পনা জটিলতার মুখে পড়েছে। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের বিনিময়ে ইসরায়েলের সব সেনা সরে যাওয়ার কথা থাকলেও সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে তারা অস্ত্র ছাড়বে না। আপাতত দক্ষিণ লেবাননের একটি মাত্র গ্রাম থেকে ইসরায়েলি সেনারা সরে গেলেও 10 কিলোমিটার এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে। মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে জুনে স্বাক্ষরিত চুক্তির মূল ভিত্তি ছিল পাইলট জোন প্রোগ্রাম, যার আলোকে লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা সরে যাবার কথা ছিল। বিনিময়ে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করাবে লেবানিজ বাহিনী।
পরীক্ষামূলকভাবে দক্ষিণ লেবাননের জাউতার আল গার্বিয়া গ্রাম থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। মোতায়েন হয় লেবানিজ সেনা। বাস্তব চিত্র কতটা নাজুক তা স্পষ্ট হয় যখন লেবাননের সেনা মোতায়েনের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এখনও 70 থেকে 80টি গ্রাম ইসরায়েলের দখলে। ইসরায়েলি বাহিনী যদি একটি গ্রাম থেকে সরে গিয়ে পাশের গ্রামে অবস্থান করে, সেটি তো গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় সংকট হিজবুল্লাহকে ঘিরে। এই চুক্তিতে হিজবুল্লাহকে পক্ষভুক্ত করা হয়নি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে অস্ত্র তারা ছাড়বে না। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বল প্রয়োগ করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করা হলে লেবাননে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে 26শে জুনের চুক্তিতে সেনা প্রত্যাহার কিংবা অস্ত্র সংবরণের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। এমনকি চুক্তি তদারকি করার জন্য কোনো তৃতীয় পক্ষ বা স্বাধীন সংস্থাও চূড়ান্ত হয়নি। ফলে ইসরায়েলি দখলদারিত্ব আরও দীর্ঘায়িত হতে পারে। ইসরায়েলি কর্মকর্তারাও সাফ জানিয়ে দিয়েছে, যতদিন প্রয়োজন ততদিন তাদের সেনারা দক্ষিণ লেবাননে অবস্থান করবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা মিসাইলে সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হয়ে উঠছে সামরিক শক্তির অন্যতম এক চালিকা শক্তি। বিশ্বজুড়ে সামরিক খাতে এআই এর ব্যবহার বাড়াতে ঢালা হচ্ছে কোটি কোটি ডলার। গতানুগতিক অস্ত্র নির্মাতাদের পাশাপাশি প্রযুক্তি জায়ান্ট এবং এআই স্টার্টআপগুলো এখন প্রতিরক্ষা খাতের প্রধান চালিকা শক্তি। রিমোট নিয়ন্ত্রিত ড্রোন, স্যাটেলাইট ট্র্যাকিং আর মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তু নির্ধারণ। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর শুধু সেনা সদস্যদের অস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সুনির্দিষ্ট গণনা নির্ভর ব্যবস্থাপনা। শতকের পর শতক যুদ্ধক্ষেত্র মানেই ট্যাঙ্ক, যুদ্ধবিমান, আর্টিলারি সহ নানা সমরাস্ত্র দিয়ে সুসজ্জিত রণাঙ্গন। এই পুরো সামরিক প্রস্তুতি নেওয়া হয় সরকারের নানা প্রকল্প আর চুক্তির মধ্য দিয়ে। এই প্রক্রিয়া এখনও চলমান থাকলেও যুদ্ধের ধরন বদলে গেছে। যুদ্ধক্ষেত্রে হার্ডওয়্যারের বদলে স্থান দখল করছে সফটওয়্যার। সেনারা যুদ্ধের ময়দানের সঙ্গে যুদ্ধ করছে স্ক্রিনেও। মিলিটারি এআই ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে স্বয়ংক্রিয় ড্রোন, এমনকি সিদ্ধান্ত নেওয়ার মতো সফটওয়্যার। গুটি কয়েক কোম্পানির হাতে চলে যাচ্ছে বিলিয়ন ডলার, যে কোম্পানিগুলো সামরিক বাহিনীতে বিবর্তন আনছে, সামরিক বাহিনীকে গড়ে তুলছে প্রযুক্তির আদলে। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এমন কিছু তথ্য। জুলাইতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেথন ইউকের সঙ্গে $270 কোটি চুক্তি হয় ব্রিটিশ মিলিটারিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া নিয়ে। একই মাসে ন্যাটো দায়িত্ব দেয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিলকে এয়ার কমান্ড ও কন্ট্রোল ডেটা সেন্টার চালিয়ে নিতে। যদিও বিশ্বব্যাপী প্রতি বছরই বাড়ছে সামরিক খাতে বিনিয়োগ। 2025 সালে যা উঠেছে $2.88 ট্রিলিয়ন। ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিশ্বব্যাপী সামরিক খাতে ব্যয় রেকর্ড বাড়ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি বলছে, নতুন সফটওয়্যার কোম্পানি সামরিক খাতে আসছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্লাউড কম্পিউটিং নিয়ে আসছে। বিশ্বের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এতদিন হার্ডওয়্যার সরবরাহ করেছে, এখন তারা সরবরাহ করছে এআই নির্ভর প্রযুক্তি। লকহেড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান, বিএই সিস্টেম আর জেনারেল ডায়নামিক্সের বিক্রি ইরানের যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সেনা অভিযানের পর সর্বোচ্চ পর্যায়ে গেছে। বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের 2024 সালে আয় হয়েছে $679 বিলিয়ন। এর মধ্যে অর্ধেকই যুক্তরাষ্ট্রের। পেন্টাগনের এআই প্রকল্প প্রজেক্ট ম্যাভেন এর মধ্যে সবচেয়ে আলোচিত। এই প্রকল্পের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডুরিলের ল্যাটিস প্ল্যাটফর্ম। গুগল, মেটা আর অ্যামাজন ওয়েব সার্ভিস বিশ্বের মোট ক্লাউড মার্কেটের 67% নিয়ন্ত্রণ করে। সামরিক খাতে তাদের অংশগ্রহণও বাড়ছে। স্পেসএক্স, ওপেন এআই, গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট আর ওরাকলের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক খাতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক করতে। চীনের সামরিক বাহিনীও এআই মডেল বানাচ্ছে 2020 সাল থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, চীনের সামরিক এআই খাতে বিনিয়োগ বছরে $1.5 থেকে $2 বিলিয়ন। রয়টার্স বলছে, আলিবাবা, বাইদু, বিওয়াইডি আর ইউনিট্রি চীনের সামরিক কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে জাপানি সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ড।
সংবাদ মাধ্যমটির তথ্য মতে আরও 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত আহত আরও অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ বহু মানুষ, তাদের খুঁজতে দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এদিকে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি রয়েছে ব্যাপক। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার বিকেলে কিউশু দ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। স্থানীয় ভূতত্ত্ব অধিদপ্তর বলছে কম্পনটির মাত্রা ছিল 7.1 মাত্রার। দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়ার কালিমাস্তান প্রদেশ। তীব্র শুষ্ক বাতাসের কারণে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। খরার কারণে এরই মধ্যে অন্তত 55 হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে 120টি এলাকায়, তাই শহরগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে খরা এবং এল নিনোর প্রভাবে স্থানীয় এবং পানির উৎস এবং জলাধারগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। ফলে আগুন নেভাতে মারাত্মক পানির সংকটে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশের প্রায় 48% অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে খরা চরম রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মানিতে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এমন তাপদাহের মধ্যেই মিউনিক শহরে স্বস্তি দিচ্ছে ভূগর্ভস্থ রিমোট কুলিং প্রযুক্তি। স্টাকাস স্কোয়ারের 35 মিটার গভীরে রিমোট কুলিং কেন্দ্র থেকে কার্যকরভাবে শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কর্মকর্তারা জানান, সাধারণত এসির তুলনায় এই প্রযুক্তিতে মাত্র 1/3 বিদ্যুৎ খরচ হয়। এছাড়া বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ কমে। মিউনিখে এই কুলিং সিস্টেমের মাধ্যমে গ্রাহকদের কাছে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি সরবরাহ করা হয়। এই ঠান্ডা পানি চিলার, চিল্ড সিলিং এবং ফ্যানের মতো কুলিং ব্যবস্থার মাধ্যমে ভবনগুলো শীতল রাখতে ব্যবহার করা হয়। প্যারিস এবং ভিয়েনাতেও ব্যবহৃত এই পরিবেশ বান্ধব ব্যবস্থা সাধারণ এসির চেয়ে প্রায় 50% পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম। রিমোট কুলিং এর মাধ্যমে অবশ্যই অনেক বেশি দক্ষতার সাথে শীতলীকরণ করা সম্ভব। ছোট ছোট এয়ার কন্ডিশনার ব্যবহার করে একই পরিমাণ শীতলীকরণ করতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তার মাত্র 1/3 বিদ্যুৎ এতে প্রয়োজন হয়। একদিকে এতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণও কমে। পপ তারকা কেটি পেরির গান ঘিরে এবারে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানে মার্কিন সামরিক হামলার ভিডিওতে তার জনপ্রিয় গান ফায়ারওয়ার্ক ব্যবহারের পর আপত্তি জানিয়েছিলেন এই গায়িকা। এবারে তারই আরেক গান পার্ট অফ মি ব্যবহার করে পাল্টা জবাব দিয়েছে হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্ট। এতে নতুন করে তুঙ্গে উঠেছে ট্রাম্প পেরি দ্বন্দ্ব। প্রতিবাদ করেছিলেন কেটি পেরি, কিন্তু তার আপত্তিকে যেন পাত্তাই দিল না ট্রাম্প প্রশাসন। বরং এবার আরও এক ধাপ এগিয়ে পপ তারকার আরেক জনপ্রিয় গান পার্ট অফ মি ব্যবহার করে নতুন ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। A new soundtrack to the US enforced destruction in the Middle East. ঘটনার শুরু হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ইরানে মার্কিন সামরিক হামলার দৃশ্যের সঙ্গে ব্যবহার করা হয় কেটি পেরির 2010 সালের হিট গান ফায়ারওয়ার্ক। ভিডিওতে গানের বুম বুম অংশটি বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ইরানকে সতর্ক করা হয়েছে। I was not asked and I absolutely do not condone it. এতেই ক্ষুব্ধ হন কেটি পেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, গানটি ব্যবহারের বিষয়ে তার অনুমতি নেওয়া হয়নি। এমনকি গানটির সঙ্গে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের দৃশ্য জুড়ে দেওয়াকে নিজের গানের মূল বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। এরপরই যেন শুরু হয় পাল্টা জবাব। হোয়াইট হাউসের নতুন ভিডিওতে দেখা যায় কেটি পেরিকে। এরপরই আসে ট্রাম্প ও যুদ্ধবিমানের দৃশ্য। ভিডিওর ক্যাপশনে ব্যবহার করা হয় গানটিরই একটি লাইন, নাও লুক অ্যাট মি। ট্রাম্পের সতর্কের জায়গাটিও বেশ পুরনো। 2012 সালে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে কেটি পেরিকে মার্কিন মেরিনদের সঙ্গে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে দেখা। কেটি পেরির গান ব্যবহার নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও একাধিক শিল্পী ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ভিডিওতে নিজেদের গান ব্যবহারের সমালোচনা করেছেন। ফলে প্রশ্ন উঠেছে, শিল্পীর গান রাজনৈতিক বার্তার সঙ্গে জুড়ে দেওয়া কতটা গ্রহণযোগ্য? আর কেটি পেরি ও ট্রাম্প প্রশাসনের এই
পাল্টাপাল্টি অবস্থানই বা কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার অপেক্ষা। অবশেষে শেষ হলো মেহেদী হাসান মিরাজের 13 মাসের ওয়ানডে ক্যাপ্টেন্সি। বুধবার বোর্ড সভায় লিটনের হাতেই সাদা বলের দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। অন্যদিকে ক্রিকেটের উন্নয়নে ক্রিকেট এক্সেলেন্সি সেন্টার তৈরির সিদ্ধান্ত তামিম ইকবালের। তবে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে এখনও তাকিয়ে রয়েছেন সরকারের দিকে। আরও বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ বোর্ড সভা, জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু আর পূর্বাচল স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে তামিম ইকবালদের দীর্ঘ আলোচনা। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে তামিম অবশ্য গুরুত্ব দিয়েছেন ভিন্ন প্রসঙ্গে। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট এক্সেলেন্সি সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আর এটার যেহেতু আপনারা জানেন যে এখানে আমরা আসার আগে কয়েক বছর আগে পপুলাস এটা ডিজাইন করেছিলেন। ওদের সাথে একটা $9 লাখ পেমেন্ট পেন্ডিং আছে। ওই পেমেন্ট নিয়েও একটা আলোচনা হয়েছে। সো আশা করি এই ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। ভবিষ্যতের ভাবনা থেকে এবার আসা যাক ক্যাপ্টেন্সি প্রসঙ্গে। ব্যাট হাতে অফ ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজের মাথা থেকে অধিনায়কের মুকুট খুলে দেয়া হয়েছে লিটনের হাতে। অবশ্য মিরাজের অবদানকেও স্মরণ করেছেন বিসিবি সভাপতি। আর লিটনের অধিনায়কত্বে মুগ্ধ বিসিবির পরিচালনা কমিটি। যে মিরাজ হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন, এটার থেকে না ক্রিকেট বোর্ড শাই অ্যাওয়ে and nobody is shying away. He has been a successful captain. Plus, captain চেয়ে him individually is way far important for Bangladesh cricket. আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality and the T20 team under him also did very well. So এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি। নিজেও ক্রিকেটার হিসেবে বিসিবির মেডিকেল টিম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম। তবে নাহিদের ঘটনায় নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে নতুন রিহ্যাব ম্যানেজার। একই সাথে মেডিকেল টিম নিয়েও বড় পরিকল্পনা তামিমের। দুইজনের বিষয় শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদী, তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও করা হয়েছে। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে পূর্বাচল স্টেডিয়াম নিয়েও কথা বলেছেন বোর্ড পরিচালকরা। তবে এর জন্য তাকিয়ে আছেন সরকারের দিকে। অন্যদিকে আসন্ন ভারত সিরিজ নিয়েও বেশ আশাবাদী বিসিবি সভাপতি। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে অজি ক্রিকেটারদের স্লেজিং নিয়ে টাইগারদের সতর্ক করলেন সাবেক ওপেনার হান্নান সরকার। তবে তার বিশ্বাস, বাংলাদেশ দল এখন অনেক পরিণত। হাবিবুল বাশারের মতো যুবা এই কোচেরও পরামর্শ আক্রমণাত্মক ক্রিকেটের। নিজের অভিজ্ঞতার আলোকে দিলেন ভালো করার টোটকা। 2003 অস্ট্রেলিয়া সফরে টাইগারদের হয়ে টপ রান গেটার হান্নান সরকারের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রেমন। ভাবুন তো একবার, বোলিংয়ে ম্যাকগ্রা, ব্রেডলি, জেসন গ্লেসপি। ম্যাচ যখন ডারউইনের কেন্টসে উইকেট যখন ব্যাটারদের জন্য মৃত্যু ফাঁদ, সেই বদ্ধভূমিতে দাঁড়িয়ে 20 না পেরোনো টাইগার এক যুবা হাঁকাচ্ছেন ব্যাক টু ব্যাক 50। 2003 সালে বাংলাদেশের সবশেষ আর একমাত্র অস্ট্রেলিয়া সফরে যে কীর্তি গড়েছিলেন হান্নান সরকার। 23 বছর পর আবারও অজিদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। বৈরী কন্ডিশনে সে সময় হান্নান করেছিলেন 2 টেস্টে 166 রান। দীর্ঘ বিরতির পর আবারও এই সফর যখন শ্বাস দূরত্বে, তখনও আলোচনায় এই ওপেনার করলেন সেই সিরিজের স্মৃতি রোমন্থন। প্রেশার ছিল, যাওয়ার আগে অনেক মানে একটা আলাদা প্রেশার কাজ করছিল যে আসলে এদের এগেনস্টে কীভাবে খেলবো অস্ট্রেলিয়া কন্ডিশনে। বাট লাক ফেভার করেছে নিশ্চিতভাবেই। ভালো প্রিপারেশন, ওই সময় যতটুকু আমাদের ফ্যাসিলিটি ছিল সেটার মধ্যে আমি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। দিন শেষে ক্রিকেটে সবসময় আমরা একটা জিনিস বলি যে লাকটাও লাগে। সো সেখানে হয়তো আমি সেভাবে ক্লিক করেছিল, রাকও ফেভার করেছিল, সব কিছু মিলেই পারফরমেন্সটা হয়েছিল। স্লেজিং আর অস্ট্রেলিয়া যেন একে অন্যের সমর্থক। টেস্টে যে মাত্রা বাড়ে আরও। 2003 সালে 2 দলের ব্যবধান ছিল যোজন। তবে বর্তমানে ঘুচেছে তা।
নর্মালি যে আমরা স্লেজিং যেটা বলি সেইভাবে না বলে এমনভাবে একটা কিছু কনভারসেশন বা কিছু কথা বলছিল যেটা হয়তো আমাকে মানে ছোট করার মতো, মানে ডিরেক্ট একটু হয় না যে গালি দেওয়া, সেই বিষয়টা না, কিন্তু একটু পিঞ্চ করে ওই টাইপের একটা কথা, সো টোন বা ওই ধরনের ভাষা ইউজ করেছিল। আমাদের প্লেয়াররা এখন সেই জায়গা থেকে অনেক এগিয়ে, মানে এই 23 বছরে বললাম না যে 23 বছর আগের বাংলাদেশ টিম আর 23 বছর পরে বাংলাদেশ টিমের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এখন আমরা যথেষ্ট স্মার্ট ক্রিকেট খেলি, পারফরমেন্স আপস এন্ড ডাউন হতে পারে, ভালো খারাপ হতেই পারে। টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন কদিন আগেই জানিয়েছিলেন অজিদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ তার, প্রায় অভিন্ন পরামর্শ হান্নান সরকারেরও। এই দল নিয়ে তার আশার আলো ভিন্ন এক কারণে। এখন কিন্তু আমরা চিন্তা করি আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতবো। অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই ভালো একটা দল, স্ট্রং দল হিসেবেই তারা স্কোয়াড দিয়েছে, বাট স্টিল আমরাও কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক এগিয়ে এসেছি 23 বছর আগের সঙ্গে কম্পেয়ার করলে। সো এখন কিন্তু আমরা ডিফারেন্ট মোটিভ নিয়ে যাচ্ছি। তখন আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ম্যাচটাকে কীভাবে 4 দিন বা নিতে পারি বা ড্র করতে পারি, ড্র আসলে অসম্ভবই ছিল অনেকটা, বাট কীভাবে আমরা ম্যাচটাকে লম্বা করতে পারি। বাট এবার কিন্তু আমরা যাচ্ছি কীভাবে আমরা ম্যাচটা জিতে আসতে পারি। সো এই যে 23 বছরের যে দূরত্বটা, সেই দূরত্বে কিন্তু আমাদের মানসিকতারও চেঞ্জ এসেছে। অজি কন্ডিশনে অন্য সবার মতো নাহিদ রানাকেও মিস করবেন হান্নান সরকার, তবে মেনে নিয়েছেন বাস্তবতা, এই দলকে নিয়ে হচ্ছেন ইতিবাচক। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। ফিফা এশিয়ান কাপ খেলার জন্য ভারত এবং পাকিস্তান আমন্ত্রণ পেলেও উপেক্ষিত বাংলাদেশ। এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের টুর্নামেন্টটিতে কেন ডাক পেল না হামজা চৌধুরীরা, তা নিয়ে ফুটবল ফ্যানদের মনে ক্ষোভ। তবে জানিয়েছেন আমন্ত্রণ না পেলেও সুযোগ নেই। আরও বিস্তারিত আরাফাত সবুজের রিপোর্টে। ভারত পাকিস্তান খেলতে যাচ্ছে আসিয়ান, অথচ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলের আলোচিত নাম। তবুও কেন আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টটিতে সুযোগ পেলেন না হামজা জামালরা? ভক্তদের মনে তুমুল ক্ষোভ। বাফুফে কি করেছে কোনো অবহেলা? প্রকৃতপক্ষে ফুটবল ফেডারেশনের এখানে কিছুই করার ছিল না। এটা কিন্তু ইন্ডিয়া কিংবা পাকিস্তানের চেষ্টা করে নাই। এটা যেটা হয়েছে, আসিয়ান প্রথমবারের মতো ফিফা করছে। সো বাণিজ্যিক ভ্যালুর কথা চিন্তা করে ওরা ইন্ডিয়াকে কনসিডার করে, বিকজ ইন্ডিয়া ইজ এ হিউজ মার্কেট, এবং ইন্ডিয়া এবং চায়নাকে ওরা সবসময় প্রেফারেন্স দেয়। ইন্ডিয়া এবং চায়না দুজনকেই ওরা আসে। চায়না তো এমনিতে আসিয়ানের মেম্বার আছে। চায়না যখন সিদ্ধান্ত নেয় যে ওরা এটাতে খেলবেন না, তখন পাকিস্তান এখন একটা রিফর্মের মাধ্যমে যাচ্ছে। মোস্ট লাইকলি সে কারণেই পাকিস্তানকে তারা ইনক্লুড করেছে। এটা এমন না যে এটা আমাদেরকে জিজ্ঞেস করা হয় কিংবা আমরা জানি আমরা অ্যাপ্লাই করি, সেটা ব্যাপার না, কিন্তু এটা একান্তই ফিফার ডিসিশন ছিল। আসিয়ানের পক্ষ থেকে ডাকা হয়নি, তাই বাংলাদেশের সুযোগটাও হয়নি। তবে পরের আসরে ডাক পাওয়ার আশা করছে বাফুফে। আপনি এখন বলতে পারেন যে বাংলাদেশকে কেন বললো না, হয়তো নেক্সট টাইম বাংলাদেশকে বলবে। এটা এমন না যে আমরা সুযোগ পেয়েছি, আমরা সুযোগটা চাই নাই, কিংবা আমরা জানতাম, আমরা চেষ্টা করিনি। এটা এমন না যে পাকিস্তান ইন্ডিয়াও চেষ্টা করেছে। আসিয়ান কাপ খেলা না হলেও দেশটির মাটিতে অথবা বিদেশের মাটিতে সেপ্টেম্বরের উইন্ডোতেই কোনো টুর্নামেন্ট খেলতে চায় বাংলাদেশ। সেপ্টেম্বর উইন্ডোতে ডেফিনেটলি আমরা খেলবো, এবং সেই খেলাটা করা হবে আমাদের কোচের সাথে কথা বলে সাফের প্রস্তুতি হিসাবে। আমাদের প্রেফারেন্স দেশে, আমি আবারও বলি, আমরা চাচ্ছি দেশে কিছু করার জন্য, বাট দলীয় শক্তিমত্তা চিন্তা করে যদি দেখি যে না, বিদেশে গেলে আমার দলের ভালো হবে এবং কোচ সেটা মনে করেন, ইন দ্যাট কেস আমরা সেটাকে প্রায়োরিটি দিব। বাট আপাতত আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশে খেলা অর্গানাইজ করার জন্য। সেপ্টেম্বর উইন্ডোর ম্যাচ সাফের প্রস্তুতি হিসেবে কাজে দিবে, এমনটাই আশা বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। ব্রাজিলকে চিরতরে বিদায় জানানোর ঘোষণা দিলেন নেইমার। সুদান আমেরিকার ম্যাচ শেষে মিক্সড জোনে ব্রাজিল তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়, তখন নেইমার বলেন, হলুদ জার্সিতে আর নয়। জাতীয় দলের হয়ে আমার পথ চলা শেষ। আমি ইতিহাস গড়েছি, আমি খুব খুশি ছিলাম। হলুদ জার্সির জন্য আমি আমার রক্ত, জীবন সবকিছুই দিয়ে লড়েছি, কিন্তু এখন আর এসব চাই না। কাঁপা কাঁপা কণ্ঠে নেইমারের এই কথাগুলো বলতে কতটা কষ্ট হয়েছে কে জানে। তবে ব্রাজিলিয়ান তারকার বলা প্রতিটি লাইনেই হৃদয়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা ফ্যানদের, কারণ একটা প্রজন্মই বড় হয়েছে হলুদ জার্সিতে নেইমারকে দেখে, যা আর কখনোই দেখা মিলবে না। 26 বিশ্বকাপে ব্রাজিল যখন দল ঘোষণা করে, তখন নেইমারের নামটা কার্লো আনচেলত্তি উচ্চারণ করতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল আনন্দের রোল। তবে বিশ্বকাপটা ভালো কাটেনি নেইমারের। বলতে গেলে আনচেলত্তি তাকে কিছু করার সুযোগটাও সেভাবে দেননি। বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেয়ার পরেই সান্তোস তারকা বলেছিলেন সেলেসাওদের হয়ে তার যাত্রা এখানেই শেষ। তবে বিশ্বকাপ শেষে ব্রাজিলিয়ান তারকা লুকাস মৌরা বলেছিলেন তিনি আশা করছেন নেইমার 30 বিশ্বকাপ পর্যন্ত খেলবে। কোপা সুদামেরিকানার ম্যাচ শেষে নেইমারকে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তবে ব্রাজিলিয়ান তারকা স্রেফ জানিয়ে দেন
মাউরাকে ধন্যবাদ, কিন্তু এসব আর ঘটবে না। নেইমারের এই কথা যদি সত্যি হয় তাহলে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে হয়তো আর কখনোই হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে না। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। এই ছিল স্টার নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।